নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে একটু টুকিটাকি কলকাতা নাইট রাইডার্সের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কালকের কলকাতা বনাম মুম্বাই ম্যাচটার ম্যাচ রিভিউ তো দিয়ে দিয়েছিলাম, তবে কয়েকটা বিষয় নিয়ে আর একটু ডিটেলে আলোচনা আমরা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলবে না। আর আমরা কিন্তু 1.5 লক্ষ সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি চলে এসেছি। যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি। নিজেদের বন্ধুদের বা বাড়ির কোনো মেম্বারের ফোন দিয়েও সাবস্ক্রাইব করতে পারো, যাতে আমাদের তাড়াতাড়ি 1.5 লাখ সাবস্ক্রাইবারটা হয়ে যায়। করতেই পারো এটা। তো যদি আমরা কথা বলি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের বিষয় নিয়ে, তবে কেকেআর নিয়ে কথা বলার আগে বলতে হবে রোহিত শর্মার কথা। তো অনেক কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের স্বপ্ন যে যদি রোহিত শর্মাকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যায় সেটা একটা ভালো ব্যাপার হবে, এবং রোহিত মুম্বাই ছাড়তে পারে, এই খবরটা এখন রিসেন্টলি আছে, পরের মরশুম ছাড়তে পারে। এবং সেখানে অনেকে ম্যানিফেস্ট করছে যদি রোহিত কলকাতায় আসে খুব ভালো হবে। তো সেখানে রোহিতকে কেকেআরের জার্সিতে খেলতে দেখার স্বপ্ন অনেক কেকেআর ফ্যানের আছে। বাট কেকেআরের জার্সিতে না হলেও কেকেআরের হয়ে কিন্তু রোহিতকে আমরা কালকে খেলতে দেখতে পেলাম। তো ভাই সত্যি বলতে কি, রোহিত শর্মা যে 24টা বল খেলে কালকে 19 রানের ইনিংসটা খেলেছে, ওটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিততে সাহায্য করেছে। অপোনেন্টের বোলিং যত ভালোই হোক না কেন, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ ব্রিলিয়ান্ট বোলিং করেছে, সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। বাট তারপরও রোহিত শর্মা ওখানে যে ইনিংসটা খেলেছে ওটাকে ক্রিমিনাল ইনিংস যেটাকে বলে, সেই জিনিসটা বলতে হয়। এবং সেখানে কিন্তু রোহিত শর্মা একটা বড় কারণ, মুম্বাই প্রথমেই রান চেসে পিছিয়ে গেছিল, এবং ভারতের জাতীয় দলের জন্য কিন্তু একটা চিন্তার জায়গা যে রোহিত শর্মা এই মরশুমের শুরুটা তো ভালো করেছিল, বাট দেন এসে কিন্তু বর্তমানে স্ট্রাগল করছে, এবং স্পিনার এগেনস্টে স্ট্রাগল করছে, এবং বিশ্বকাপে কিন্তু স্পিনারদের জন্য সাহায্য থাকবে। সেই জায়গাতে রোহিতের ফর্ম কিন্তু একটা চিন্তার জায়গা থাকছেই। তবে এবার মানে রোহিত যদি ক্যাপ্টেন না হতো সেক্ষেত্রে নয় বলা যেত রোহিত ফর্মে না থাকলে বিরাট কোহলি, জয়সওয়ালকে দিয়ে ওপেন করা যেতে পারে। বাট রোহিত তো ক্যাপ্টেন, সে তো খেলবেই। সেখানে রোহিতের ব্যাট থেকে রান না এলে সেটা কিন্তু বড় একটা চিন্তার বিষয় হতে চলেছে। তো দেখা যাক, হোপফুলি মুম্বাইয়ের জার্সিতে যে রোহিতের যে ফর্ম চলছে সেটা ভারতের জার্সিতে চলবে না, ভারতের জার্সিতে আমরা বেটার ফর্ম দেখতে পাবো, সেটাই এখন প্রার্থনা করতে হবে। দেন নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভারত তো ওয়ার্ল্ড কাপে 4টে স্পিনার নিয়ে যাচ্ছে, বাট বর্তমানে এই আইপিএলে ভারতের সব থেকে সেরা স্পিনার কিন্তু ওয়ার্ল্ড কাপে যাচ্ছে না। আর সেই স্পিনারটা আর কেউ নয়, বরুণ চক্রবর্তী। ব্রিলিয়ান্ট বোলিং কিন্তু বরুণ চক্রবর্তী শুরু করেছে, এবং রিসেন্টলি অসাধারণ ফর্মে কিন্তু আছে। তো বরুণের থেকে এই মরশুমের শুরুতেই অনেক এক্সপেকটেশন ছিল, কারণ আমরা প্র্যাকটিস ম্যাচে দেখছিলাম বরুণ রীতিমতো দারুণ বল করছিল। তবে যে মরশুমটা যখন শুরু হলো প্রথম দিকে বরুণ একটু স্ট্রাগল করেছে, এবং পাঞ্জাব ম্যাচে যখন কেকেআর 261 করে ম্যাচটা হেরে গেল, সেই ম্যাচের পর কিন্তু বরুণকে নিয়ে আমিও ক্রিটিসাইজ করেছিলাম। সেই ম্যাচে বরুণের বোলিং অত্যন্ত সাধারণ লেগেছিল এবং হতাশাজনক লেগেছিল। মনে হচ্ছিল বরুণ ভয় পেয়ে বোলিং করছে, মার খাবার ভয় পাচ্ছে, উইকেট নেবার দিকে না গিয়ে। তবে তারপর বরুণ চক্রবর্তী যে কামব্যাকটা করেছে ভাই, অসাধারণ কামব্যাক। তারপর অ্যাকচুয়ালি ওই যে 261 রান করে সেই রানটা যখন চেজ হয়ে গেল না, তখন কিন্তু কমেন্টে দেখছিলাম অনেকে এসে ভীষণ কলকাতার এই বোলিং, আরসিবির বোলিং নিয়ে তুমি খেসা করো, কলকাতার বোলিং দেখেছো কি জঘন্য বোলিং। তো কলকাতা হিটার্সদের এত আনন্দ দেখছিলাম যে কলকাতার বোলিং কিছু নেই, বাট ভাই কামব্যাকটা হচ্ছে আসল। কিভাবে কামব্যাক করে সেটার দিকে নজর রাখতে হবে। এবং 261 অবশ্যই চেস করেছে, বাজে বোলিং পারফরমেন্স ছিল, বাট দেন দেখো তারপরের যে কামব্যাকটা কলকাতা নাইট রাইডার্স করলো। এমনি 4টে ম্যাচ কলকাতা জেতেনি, এখানে কলকাতাকে 4টে ম্যাচ জেতানোর পেছনে বোলার্সদের অবদান সব থেকে বেশি। তো সেখানে একদিকে কিন্তু ওই রানটা হয়েছে, ওই রানটা চেঞ্জ হয়েছে, একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে, একটা লজ্জার রেকর্ড, ঠিক আছে, বাট ওটা কিন্তু একদিকে সাপে বড় হয়েছে। তারপর থেকে কিন্তু বোলার্সরা নিজেদের ভুলগুলো ভুলে কিন্তু কামব্যাক করেছে, এবং কলকাতা নাইট রাইডার্স প্রথম টিম হিসেবে আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করেছে। কলকাতা নাইট রাইডার্স নিজেদের টপ 2টা নিশ্চিত করেছে, তাও 2টো ম্যাচ বাকি থাকতে। এবং তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের বোলার্সরা উইকেট নিয়ে পার্পেল ক্যাপের লিস্ট এখন ডমিনেট করছে। পার্পেল ক্যাপের লিস্টের কথা বললে সেখানে 1 আছে জসপ্রীত বুমরা 20টা উইকেট, 2 আছে হর্ষল প্যাটেল 20টা উইকেট, 3 আছে বরুণ চক্রবর্তী 18টা উইকেট, 2টো উইকেট পেছনে আছে। এবং মনে রাখতে হবে জসপ্রীত বুমরা তাদের 13টা ম্যাচ হয়ে গেছে, একটা ম্যাচই পড়ে আছে, হর্ষলের 2টো ম্যাচ পড়ে আছে, তারা কিন্তু প্লে অফসে যেতে পারবে না। বরুণ চক্রবর্তী কিন্তু প্লে অফসও খেলবে, কলকাতার বোলাররা কিন্তু প্লে অফসও খেলবে, সেখানে কিন্তু ম্যাচ বেশি পাবে, অ্যাটলিস্ট 2টো ম্যাচ তো বেশি পাবে। কোয়ালিফায়ার 1 খেলবে, এবং সেই ম্যাচে পজিটিভ রেজাল্ট হলে সেখানে ফাইনাল, যদি নেগেটিভ রেজাল্ট হয় সেখানে এলিমিনেটর। তো সেখানে তো 2টো ম্যাচ তো মিনিমাম পাবেই আরও বরুণের মতো প্লেয়াররা। এবং শুধুমাত্র বরুণ চক্রবর্তী না, পার্পেল ক্যাপের লিস্টে কিন্তু কলকাতার হয়ে টপ 10-এর মধ্যে হর্ষিত রানা, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল তারাও চলে এসেছে। মানে এই মরশুমের শুরুতে একটা ম্যানিফেস্টেশন ছিল যে মিচেল স্টার্ক এই লিস্টে থাকতে পারে, বাট স্টার্ক আসেনি। তবে 4টে কেকেআর বোলার কিন্তু এই লিস্টে আছে এখন। বরুণ 3 নম্বরে আছে 18টা উইকেট নিয়ে, তো 4 নম্বরে আছে হর্ষিত রানা 16টা উইকেট নিয়ে, 6 নম্বরে আছে হচ্ছে সুনীল নারায়ণ 15টা উইকেট, এবং 8 নম্বরে আছে আন্দ্রে রাসেল 15টা উইকেট।
তো কি মনে হয় কোনো কলকাতা নাইট রাইডার্সের বোলার্স কি পার্পেল ক্যাপটা নিতে পারে? অ্যাকচুয়ালি কলকাতাতে সব বোলার পার্পেল ক্যাপ পরেই খেলে, কলকাতাতে জার্সিটাই পার্পেল। তো দেখা যাক কোনো কলকাতার প্লেয়ার পার্পেল ক্যাপটা নিয়ে আসতে পারে কিনা। তবে তার সঙ্গে সঙ্গে কোনো ইন্ডিভিজুয়াল না, কলকাতা নাইট রাইডার্সের ওভারঅল মানে খেলার ধরনটা হচ্ছে অ্যাজ এ টিম, এবং অ্যাজ এ টিম কলকাতা নাইট রাইডার্স কিন্তু পারফর্ম করছে। সত্যি ভাই, এই টাইপের টিম গেম যদি কোনো টিম খেলতে পারে তার একটা আলাদাই অ্যাডভান্টেজ পেয়ে যায়। নারায়ণ সল্ট প্রত্যেক ম্যাচে খেলছে, যে ম্যাচে নারায়ণ সল্ট খেলছে না, হয় ভেঙ্কটেশ আয়ার খেলে দিচ্ছে, রাসেল খেলে দিচ্ছে, বোলার্সরা নিজেদের 100% দিয়ে বোলিং করছে। এবং সেই জায়গাতেই কলকাতার জন্য বর্তমানে সব থেকে বড় পজিটিভ জায়গায় কিন্তু সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী। যত আইপিএল গড়ায় গরম বাড়ে তত কিন্তু পিচ একটু একটু স্লো হতে থাকে, স্টিকি হতে থাকে, এবং সেই টাইপের পিচে লাস্টের দিকে গিয়ে স্পিনারদের একটা বড় ভূমিকা থাকে। এবং সেই জায়গাতেই নারায়ণ তো প্রথম থেকেই ফর্মে ছিল, বরুণের ফর্মে ফিরে আসা মানে 4-8 ওভার অপোনেন্টকে কিন্তু এই 8টা কোয়ালিটির স্পিনের ওভার ফেস করতে হচ্ছে, এবং সেখানে কিন্তু অপোনেন্ট চোখ করতে পারে। মিডিল ওভারে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে অপশনটা চলে আসছে অপোনেন্টকে চেপে ধরার, যেটা কিন্তু মুম্বাইকে কলকাতা দুবারই করেছে। আর সব থেকে বড় কথা, আন্দ্রে রাসেল উইকেট নিচ্ছে। আন্দ্রে রাসেল যদি তোমাকে 2 থেকে 3টে ওভার প্রত্যেক ম্যাচে বল করে দেয়, সেই যদি লাক্সারি তোমার কাছে থাকে, বোলিং ইউনিট তো আলাদাই লাগবে, কারণ অপশন বেড়ে যাবে। আর ওটাকে দিয়ে নতুন বলে 2টো ওভার করাও সুইংয়ের জন্য, দেন তাকে দিয়ে না বল করালেও চলবে, রাসেল সেখানে সামলে দেবে। কোনোদিন যদি স্টার্কের দিন খারাপ যায়, রাসেল সামলে দেবে। তোমার কাছে 6th বোলিং অপশনে একটা আন্দ্রে রাসেল আছে, যে কিন্তু যখন আসে উইকেট নিয়ে যায়। সেখানে ওভারঅল কলকাতার বোলিং ইউনিটটাকে খুব ভালো লাগছে, এবং সেই বোলিং ইউনিটটাকে কিন্তু খুব সুন্দর ইউজ করছে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। কবে শ্রেয়াস টস জিতবে সেটা অন্য কথা, টানা 7টা টস হেরে গিয়েছে। কিন্তু সব থেকে ভালো কথা হচ্ছে যে শ্রেয়াস টস হারলেও ম্যাচ জিতছে, এবং বোলিং চেঞ্জ কিন্তু শ্রেয়াসের সত্যি খুব ভালো লাগছে দেখে। যেভাবে আন্দ্রে রাসেলকে একদম সঠিক সময় নিয়ে আসছে, স্পিন চলছিল, অপোনেন্টকে চেপে ধরতে হতো, উইকেট পড়েছে বলে যে স্পিন সরিয়ে ফাস্ট বোলার নিয়ে এসেছে সেরকম কিছু না, নারায়ণ এবং ভরুণকে নিয়ে পুরো ম্যাচটাকে চাপার চেষ্টা করেছে। এবং দেন লাস্টের দিকে গিয়ে হর্ষিত রানাকে ট্রাস্ট করা, স্টারকে দিয়ে একদম 1 ওভার করিয়ে আর বল না দেওয়া, সেটাও কিন্তু দেখায় যে ইয়ং স্টারদের উপরও কিন্তু ক্যাপ্টেনের ভরসা আছে। এটাকে এইভাবে দেখতে পারে অনেকে যে স্টার্কের উপর আর কি তোমার শ্রেয়াসের ভরসা নেই, বাট উল্টো দিক থেকেও তো দেখা যায় যে হর্ষিতের উপর বেশি ভরসা আছে, একজন ইয়ঙ্গার প্লেয়ারকে ক্যাপ্টেন ভরসা করছে। তার সঙ্গে সঙ্গে এটাও হতে পারে যদি নকআউটে দরকার পড়ে হর্ষিতকে এই সিচুয়েশনে বল করতে হয়, তাকে আরেকটু এক্সপিরিয়েন্স দিয়ে রাখলো এই টাইপের সিচুয়েশনে, যেখানে অবভিয়াসলি স্টার্কের মতো প্লেয়ার, তার তো এক্সপিরিয়েন্সের অভাব নেই। তো অনেক কিছুই দেখা যেতে পারে। তো ক্যাপ্টেন শ্রেয়াসের প্রশংসা করতেই হবে, ব্যাটসম্যান শ্রেয়াসের থেকে নকআউটে একটা ভালো ইনিংস চাই, হোপফুলি সেটা আসবে। তবে তার পাশাপাশি ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, তাদের ব্যাট থেকেও কিছু কিছু রান আসছে, ভেঙ্কটেশও ফর্মে ফিরেছে। এবং সব থেকে বড় কথা, ভেঙ্কটেশ, রিঙ্কু বা রমনদীপ এই প্লেয়ারগুলোকে যত দেখবে তত কিন্তু একটা বিষয় পরিষ্কার হবে যে এরা কিন্তু প্রপার টিম প্লেয়ার, টিমের জন্য খেলে। টিম যদি বলে 8 ব্যাট করতে, তাহলেও তারা হাসি মুখে করে দেবে, টিমের জন্য 100% দিয়ে খেলে। এবং এই টাইপের প্লেয়াররাও টিমে যখন থাকে তখনও কিন্তু টিমের জন্য সেটা খুব ভালো ব্যাপার, টিমের অ্যাটমসফিয়ার খুব ভালো থাকে। ইভেন ফিল সল্ট, তাকেও কিন্তু দেখে একজন প্রপার টিম ম্যান মনে হয়। রমনদীপ সিং, তার এফোর্ট দেখেছো মাঠের মধ্যে, নিজের 100% দিচ্ছে, মানে কারেন্টের মতো ফিল্ডিং করছে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাটাতে যে ফিনিশিংটা দরকার সেটা দিচ্ছে। তবে রমনদীপের কিন্তু আবার ফাইন হয়ে গিয়েছে, 20% ম্যাচ ফি কেটেছে। কি করেছে জানি না, তবে যে কারণের জন্য ম্যাচ ফি কেটেছে সেটা হচ্ছে যে মানে যে অফেন্সটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ধরো কোনো উইকেটে লাথি মারলো বা বাউন্ডারিতে গিয়ে ব্যাটে করে মারলো, হোর্ডিংয়ে মারলো, সেই টাইপের অফেন্স কিছু যদি করে থাকে সেই জন্য ফাইন হয়, বা ড্রেসিং রুমে কিছু যদি ভাঙচুর করে, সেই টাইপের নাকি কিছু রমনদীপ করেছে, যে কারণে তাকে 20% ম্যাচ ফি তার কাটা হয়েছে। তো সেখানে কিন্তু একটা ফাইনও রমনদীপের হয়ে গিয়েছে। তো গাইস, এই আপডেটগুলো এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর কলকাতা কিন্তু টপ 2 কনফার্ম করে ফেলেছে, তো কমেন্টে জয় কে কেয়ারও লিখে যেও। তো চলো, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।